প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজ এখানে দাঁড়িয়েছি তোমাদের এই রসায়ন ষষ্ঠ অধ্যায়ে এই টপিকটা নিয়ে একটু আলোচনা করার জন্য। এই অধ্যায়টা ক্লাসে পড়ানো হয়েছে, তবে একটা বিষয় হচ্ছে ভিডিওটা যদি কোনো অভিভাবক দেখে থাকেন তাদের জ্ঞাতার্থে একটু বলছি, এটা স্টুডেন্টকে অবশ্যই জানাবেন। এই ষষ্ঠ অধ্যায়টা স্কুলে অনেক স্কুলে কমপ্লিট, মানে পুরো অধ্যায়টাই আছে, আর দু একটা স্কুলে এটার পুরো অধ্যায়টা নাই, মানে 6.1 থেকে 6.5 পর্যন্ত আছে, এমন অনেক অনেক স্কুল আছে। এই কারণে ওভারঅল ক্লাসে এই অধ্যায়টা আমরা শেষ করিনি। আমরা এই অধ্যায়টার কিছু অংশ বা লাস্ট দুইটা টপিক পড়ানো হয়নি। তো এই লাস্ট দুইটা টপিক স্কুলে পরীক্ষায় আসতে পারে, যাদের স্কুলে এই অধ্যায়টা আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এবং এই কারণে আমি এটা ভিডিও দিয়ে দিচ্ছি, যেহেতু এখন আর ক্লাস নেওয়ার সময় নেই। আমি আশা করি যেসব স্কুলের স্টুডেন্টদের এই অধ্যায়টা আছে এবং সম্পূর্ণ অধ্যায়টাই আছে, তারা এই লাস্ট দুইটা টপিক দেখে নিলে তাদের জন্য অবশ্যই উপকার হবে, কারণ এই টপিক দুটো গুরুত্বপূর্ণ, পরীক্ষার প্রশ্ন আসার মতো। এদের মধ্যে একটা টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আমরা আজ লিমিটিং বিক্রিয়ক নিয়ে আলোচনা করবো, এরপরে আরও একটা টপিক আছে, ওটাও আমরা আলোচনা করে দেব। ওকে, তো প্রথম কথা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কি। লিমিটিং বিক্রিয়ক কি এটা আমাদের যদি বুঝতে পারি, তাহলে এখান থেকে কি ধরনের অঙ্ক আসে এগুলো আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। লিমিট কথার অর্থ আমরা বুঝি। লিমিট কথার অর্থ হচ্ছে গণ্ডি, মানে শেষ হয়ে যাওয়া এমন কিছু। যেমন ধরো, যদি এমনটা হয় যে আমি যদি একটা যুদ্ধের কথা বলি, যে ধরো এমন যদি যুদ্ধ হয় যে এই পাশে 5 জন সৈনিক আছে, আবার অপোজিট পাশে ধরো 10 জন সৈনিক আছে। এখন এমন যদি হয়, তো যদি এমন হয় যে এই পাশের একজন সৈনিক মারা গেলে ওই পাশের আবার একজন সৈনিক, মানে সমান শক্তি সম্পন্ন যদি হয়, এই একজন মারা গেল ওই পাশের একজন মারা গেল, এখন দেখা যাবে কি যে এই পাশের এক সময় 5 জন সৈনিকই মারা যাবে, বা ধরো এই পাশে ধরো 6 জন সৈনিক দিলাম, আর ওই পাশে ধরো 10 জন সৈনিক। এখন এই পাশে এক সময় এই 6 জনই মারা গেল, কিন্তু এইখানেও যদি 6 জন মারা যায়, তাহলে এখানে আরো 4 জন রয়ে গেল। তাহলে এক পাশে 4 জন রয়ে গেল, আরেক পাশে কিন্তু রয়ে গেল না। যেই পাশের সৈন্য শেষ হয়ে গেল তারাই লিমিটিং। আশা করি বুঝতে পারছো। আবার বলি যে যেই পাশের সৈন্য শেষ, মানে আর নেই, তাহলে আর যুদ্ধ করবে কি দিয়ে? তারা লিমিটের মধ্যে পড়ে গেল, আর এদের তো এক্সট্রা রয়ে গেল, তাহলে এরা বিজয়ী আর এরা লিমিটিং। একইভাবে তুমি যদি বিক্রিয়কের কথা খেয়াল করো, ধরো আমি সোডিয়াম আর ক্লোরিনের বিক্রিয়া করাচ্ছি। এখন আমি যদি কোনো কারণে সোডিয়াম অনেক বেশি নেই, 20 গ্রাম নেই, আর ক্লোরিন যদি আমি নেই মাত্র 7 গ্রাম, তাইলে বোঝাই যাচ্ছে যে এই দুটার মধ্যে যে কোনো একটা আগে শেষ হয়ে যাবে, আর একটা আবার এক্সট্রা রয়ে যাবে। বিক্রিয়া করে এখান থেকে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। কিন্তু একটা পদার্থ শেষ হয়ে যাবে নিশ্চিত, আর একটা একটু থেকে যাবে। এই যে যেটা শেষ হয়ে গেল, যদি এটা শেষ হয়ে যায়, ধরো ক্লোরিন শেষ হয়ে গেল, তাহলে ক্লোরিন শেষ হয়ে গেলে ক্লোরিন হবে লিমিটিং বিক্রিয়ক। সোজা কথা, যে বিক্রিয়কটি বিক্রিয়া করার সময় আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর যেটা অবশিষ্ট থেকে যাবে সেটা লিমিটিং না, সেটা অবশিষ্টই। সুতরাং আমরা সংজ্ঞা লিখতে পারি এভাবে: বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে সেটি লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাটা হবে এমন: বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকবে না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকবে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কিভাবে প্রশ্নটা আসবে? তোমাকে দুইটা পদার্থ দিয়ে দিবে, উদ্দীপক হিসেবে ধরো ম্যাগনেসিয়াম দিয়ে দিল আর দিয়ে দিল হচ্ছে ক্লোরিন, অথবা ম্যাগনেসিয়াম দিয়ে দিল আর দিয়ে দিল অক্সিজেন। এখন এটা একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, বিক্রিয়া করা লাগবে। ধরো এটা দিল 10 গ্রাম আর এটা দিল 10 গ্রাম।
আর এটা দিল 5 গ্রাম। তাহলে দেখে মনে হতে পারে যে অক্সিজেন মনে হয় কম দিয়েছে। তাহলে এখন প্রশ্ন আসবে এখানে, দেখো যে এদের মধ্যে লিমিটিং বিক্রিয়ক হবে কোনটি? কোনটি লিমিটিং বিক্রিয়ক? কোনটি লিমিটিং বিক্রিয়ক? এরকম প্রশ্ন আসতে পারে। আবার এমনও আসতে পারে যে কোন বিক্রিয়কটি কতটুকু অবশিষ্ট থাকবে। কারণ তুমি জানো যে একটা যদি শেষ হয়ে যায় তাহলে আরেকটা অবশিষ্ট থাকবে। তাহলে তোমাকে লিমিটিং বিক্রিয়ক কোনটি এটি যদি চায় তাহলে তোমার অ্যান্সার হবে যেটা শেষ হয়ে যাবে সেটা। আর যদি বলে কোনটা অবশিষ্ট থাকবে তাহলে বিপরীতটা। আমি দুটোই দেখাচ্ছি। এরকম প্রশ্ন আসতে পারে। কারণ এরকম প্রশ্ন যদি আসে তাহলে আমাদের করণীয় হচ্ছে এই দুটোর মধ্যে বিক্রিয়া করানো। বিক্রিয়া করে তারপর বুঝতে হবে যে কোনটা শেষ হয়ে যাবে। এখানে 5 গ্রাম দেশ দেখে বলো না বা বুঝো না যে এটাই আগে শেষ হয়ে যাবে, এটা শেষ নাও হতে পারে। কিভাবে আমরা বিক্রিয়া না করলে বুঝবো না এটা যে কিভাবে আগে শেষ নাও হতে পারে। আর যদি এরকমই হইতো যে এটা 5 গ্রাম দিয়েছে এই জন্য এটা শেষ হয়ে যাবে, তাহলে তো তোমার এটা পরীক্ষা হলো না। তাহলে তো তোমার এখানে একটা নৈর্বত্তিক হয়ে গেল যে কোনটা শেষ হয়ে যাবে, স্যার অক্সিজেন শেষ হয়ে যাবে, তাহলে এটা তো প্রশ্ন হতে পারে না। অতএব একটু ব্রেন খাটাতে হবে যে এখানে এটা আগে শেষ নাও হতে পারে, আমরা বিক্রিয়া করলে দেন বুঝবো। আচ্ছা, এখানে বিক্রিয়া করার একটা শর্ত হচ্ছে তুমি বিক্রিয়াটা করবা, করে সমতা করে নিবা। সমতা না করলে বোঝা যাবে না যে কোনটা আগে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা হচ্ছে আমরা এই দুটোর মধ্যে বিক্রিয়া করব। হ্যাঁ, আচ্ছা একটু মনে রাখার জন্য বলি, এখানে প্রশ্নে ম্যাগনেসিয়াম দেয়া ছিল 10 গ্রাম আর অক্সিজেন দেয়া ছিল 5 গ্রাম। দেন প্রশ্ন ছিল কোনটি লিমিটিং বিক্রিয়ক, তাই না? কোনটি লিমিটিং বিক্রিয়ক, এই প্রশ্নটা ছিল। তাহলে এখন আমরা একটু দেখি যে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে। অ্যান্সারে চলে যাই। অ্যান্সার হচ্ছে ফার্স্ট তুমি এই দুটোর মধ্যে বিক্রিয়া করাবা। বিক্রিয়া করানোর পরে তুমি দেখবা যে কোনটা শেষ হয়ে যাবে। এখন দেখো, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করলে কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড এমজিও তৈরি হবে। ম্যাগনেসিয়ামের যোজনীয় 2 আবার অক্সিজেনের যোজনীয় 2, এই জন্য ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনকে পাশাপাশি লেখার পর এখানে ওরও যেহেতু যোজনী 2 ওরও যেহেতু যোজনী 2, তাহলে যোজনীটা লিখতে হয় না, সংকেতটা এমজিও। একই যোজনী হলে লিখতে হয় না, প্লাস এটিগুলো পড়া ছিল। এখন দেখো আমরা একটু সমতা করে নিব, নাহলে বুঝবো না যে কোনটা লিমিটিং বিক্রিয়া হবে। তো এখন এখানে অক্সিজেন আছে কত গ্রাম? অক্সিজেন আছে 2টা, দেখো, কিন্তু ডান দিকে অক্সিজেন আছে একটাই, দেখো। তাহলে এখানে আমার 2 বাড়ানো দরকার। তাহলে 2 বাড়ানো দরকার হলে সমতার নিয়ম কি? সমতার নিয়ম হচ্ছে সমান বা তীরের ডান দিকে যতগুলো পরমাণু থাকবে বাম দিকেও ততগুলো থাকা লাগবে। এখানে তুমি লক্ষ্য করে দেখো, ডান দিকে ম্যাগনেসিয়াম একটা আছে, এই পাশেও ম্যাগনেসিয়াম একটা আছে, এটা অলরেডি ঠিক আছে। কিন্তু এই যে এখানে অক্সিজেন 2টা আছে, ওই পাশে আবার আছে একটা, এটা তো মিলেনি। এই জন্য আমার সমতা করে নিতে হবে। সো এইটার 2 এর জন্য আমার এদিকে 2 বানাতে হবে। এখন 2 আমি এখানে লিখব। মাথায় রাখতে হবে যে আমি সমতা করার সময় 2 কখনো আমি এখানে লিখব না, কারণ হলো ওইখানে শুধু যোজনী লেখা যায়, ওইখানে সমতার জন্য যা সংখ্যা লেখে সেগুলো লেখা যাবে। এখানে যোজনী, এখানে যদি 2 লেখো তাহলে বোঝা যাবে যে ম্যাগনেসিয়ামের যোজনী মনে হয় 2 আর অক্সিজেনের যোজনী মনে হয় 1, এরকম না। 2 লিখতে হলে এই দিকে লিখতে হবে। ওকে, তাহলে এখানে অক্সিজেন 2টা আর এখানেও আমি 2টা বানিয়ে দিলাম। এখন ওইখানে আমি 2 দেওয়ার পর একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামও 2 হয়ে গেল, কারণ এই 2টা, এই অক্সিজেনও 2টা, ম্যাগনেসিয়ামও 2টা। এখন ম্যাগনেসিয়াম যদি 2টা হয়ে যায় তাহলে এখানেও তো আবার ম্যাগনেসিয়াম 2 বানানো দরকার, এই জন্য আমার এখানে 2 দিয়ে সমতা করে দিতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের সমতা। এবার আমি একটু দেখি যে এইখানে আমার বিক্রিয়া করাইলাম, বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। প্রশ্নে যদিও 10 গ্রাম ম্যাগনেসিয়াম দেয়া আছে আর 5 গ্রাম অক্সিজেন দেয়া আছে। এখন আমরা বিক্রিয়াটা করি। এখন লক্ষ্য করে দেখো, এখানে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে 2টা, তাহলে এখানে 24 × 2, তার মানে এখানে আছে হচ্ছে 48 গ্রাম। 24 × 2, তাহলে এখানে 48 গ্রাম আছে। অথবা অনেকে আবার এটাকে এরকমও লেখে, এখানে 2 অণু ম্যাগনেসিয়াম আছে বা 2 মোল ম্যাগনেসিয়াম আছে,
তাহলে এখানে আমরা লিখব যে এখানে এখানে ম্যাগনেসিয়াম 2 মোল, তাহলে 2 মোল মানে হচ্ছে 2 × 24, কারণ ম্যাগনেসিয়ামের ভর 24, 1 মোল মানে 24। এখন এখানে হবে 48 গ্রাম। আচ্ছা, আর অক্সিজেন আছে, অক্সিজেন আছে 1 মোল। এই যে মোলটা বুঝবো কিভাবে, এটার পিছনে কত আছে এটা খেয়াল করব, পিছনে কিছু না থাকলে সেটা 1 মোল। তাহলে অক্সিজেন 1 মোল, তাহলে 1 মোল মানে অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেনের ভর হচ্ছে 16। এটা ভর জানতে হবে, 1 থেকে 20 পর্যন্ত মোলের ভর কিভাবে জানবো এগুলো আমরা ষষ্ঠ অধ্যায়ের শুরুতে বলছি। কেউ যদি না জেনে থাকে তাহলে বইয়ের 4র্থ অধ্যায় থেকে 1 থেকে 20 পর্যন্ত মোলের ভর অবশ্যই জানতে হবে। আর কিছু না জানলেও সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো ভর জানা হবে, 5-6টা মোলের ভর জানা হবে। অক্সিজেনের ভর হচ্ছে 16। এখন দেখো অক্সিজেন এখানে আছে কয়টা, অক্সিজেন আছে এখানে 2টা, তাহলে 16 × 2, 16 × 2। আবার বলি এখানে অক্সিজেনের ভর 16, অক্সিজেন আছে 1 মোল, কিন্তু 1 মোল থাকলেও এখানে তো O2 আকারে আছে, তার মানে 1 মোলের ভর 16, কিন্তু O2 আকারে থাকার জন্য এখানে 16 × 2, দুইটা অক্সিজেন আছে যেহেতু, এক একটা অক্সিজেনের ভর 16, তাহলে দুইটা অক্সিজেনের ভর হচ্ছে 32। সো একেবারে ইন এ নাটশেল যদি আমি বলি যে সংক্ষেপে আমি যদি বলি, এই জায়গায় ম্যাগনেসিয়াম আছে 48 গ্রাম, আর এখানে অক্সিজেন আছে 32 গ্রাম, ঠিক আছে। এবার দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে কার সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাই না? আমরা এইভাবে একটু লিখে ফেলবো ঐকিক নিয়মের মতো। আচ্ছা, তাহলে আমরা কোথায় লিখবো, এইদিকে লিখি। দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম, 48 গ্রাম ম্যাগনেসিয়াম, 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেন এর সাথে, তাই তো? তাহলে এখানে যদি 48 গ্রাম না দিয়ে আমি 1 গ্রাম ম্যাগনেসিয়াম নিতাম, তাহলে বিক্রিয়া করতো 32/48, এই তো এত অক্সিজেনের সাথে। এখন প্রশ্নে ম্যাগনেসিয়াম আছে কত, 10 গ্রাম। তাহলে আমরা দেখবো এই 10 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে 32 × 10/48, তার মানে এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 6.66 গ্রাম অক্সিজেনের সাথে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে 6.66 গ্রাম অক্সিজেনের সাথে। তার মানে কি, তোমার 10 গ্রাম ম্যাগনেসিয়াম যখন শেষ হবে তখন অক্সিজেন শেষ হওয়া লাগবে 6 গ্রাম। তো অক্সিজেন তো প্রশ্নে 6 গ্রাম নাই, অক্সিজেন তো ছিল 5 গ্রাম, তাহলে অক্সিজেন তো আগেই শেষ হয়ে গেছে। ম্যাগনেসিয়াম 10 গ্রাম হওয়ার আগেই তো অক্সিজেন 5 গ্রাম শেষ হয়ে গেছে। কারণ অক্সিজেন এর 10 গ্রাম শেষ হওয়ার জন্য এটা শেষ হতে হবে 6 গ্রাম, তাহলে 6 গ্রাম তো প্রশ্ন ছিলই না, 5 গ্রাম ছিল, 5 গ্রাম তো অনেক আগেই শেষ হয়েছে। অতএব বোঝা যায় যে এখানে অক্সিজেনটাই আগে শেষ হবে, তো অক্সিজেন হবে লিমিটিং বিক্রিয়ক। আর এইভাবে যদি তুমি বুঝতে না পারো তাহলে একটু উল্টাই দিলেই হবে। যদি উল্টাই দিই, যদি আমরা এই জিনিসটা কি আবার লিখি, আবার এভাবে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে উল্টাই দিলাম, লিখবো যে আবার এই লাইনটাকে উল্টে দাও, অক্সিজেনটা কাটে দাও, ম্যাগনেসিয়ামটাকে পরে দাও, তাহলে তুমি আবার বুঝতে সহজ হবে। 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। 1 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে 48/32 ম্যাগনেসিয়ামের সাথে। অতএব প্রশ্ন অক্সিজেন দেওয়া ছিল কত, 5, মনে আছে কিনা? তাহলে 5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে 48, তাহলে এখানে 5 হবে, এখানে 5 দিলে কত হবে, রেজাল্ট আসবে 7.5 গ্রাম ম্যাগনেসিয়াম। এখন দেখো এবার রেজাল্টটা ক্লিয়ারলি বোঝা যায় কিনা।
যে 5 গ্রাম অক্সিজেন যখন শেষ হয়ে যাবে তখন তোমার ম্যাগনেসিয়াম শেষ হচ্ছে 7.5 গ্রাম, কিন্তু প্রশ্নে ম্যাগনেসিয়াম দেওয়া ছিল কত 10, তার মানে 10 পর্যন্ত তো এখনো শেষ হয়নি, 7.5 গ্রাম শেষ হয়েছে। অতএব বোঝা যায় যে ম্যাগনেসিয়াম প্রশ্নে 10 দেওয়া ছিল না, তাহলে এখনো 2.5 আড়াই গ্রাম ম্যাগনেসিয়াম রয়ে গেল। সো বোঝা গেল যে অক্সিজেন 5 গ্রামই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাগনেসিয়াম কিন্তু এখনো 2.5 গ্রাম অবশিষ্ট রয়ে যাবে। তো ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকে, লাস্টে লিখবা ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকে 10 মাইনাস 7.5। 10 কোথায় পেলাম? প্রশ্নে ম্যাগনেসিয়াম 10 দেওয়া ছিল আর অক্সিজেন 5 দেওয়া ছিল, তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকে তাহলে 2.5 গ্রাম ম্যাগনেসিয়াম। সো এবার দেখো, তুমি খেয়াল করো, তোমার প্রশ্নে কিন্তু দুইটাই আসতে পারতো যে কোনটা অবশিষ্ট থাকে, তাহলে তুমি বলতো যে ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকে 2.5। বাট এবার কিন্তু উল্টা হয়েছে, এবার হচ্ছে যে প্রশ্ন আসছিল লিমিটিং বিক্রিয়ক কোনটা। সো অবশিষ্ট থাকে ম্যাগনেসিয়াম, তাহলে অবশিষ্ট থাকে না কে? সে লিমিটিং বিক্রিয়ক, অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আমরা লিখব যেহেতু কোনো অক্সিজেন এই বিক্রিয়ায় অবশিষ্ট থাকে না, তাই অক্সিজেন হবে লিমিটিং বিক্রিয়ক। আমরা লিখবো এইভাবে, যেহেতু কোনো অক্সিজেন অবশিষ্ট থাকে না, যেহেতু কোনো অক্সিজেন অবশিষ্ট থাকে না, অতএব অক্সিজেন হলো লিমিটিং বিক্রিয়ক, সো এটা অ্যান্সার শেষ। আশা করি তোমার এইভাবে যদি না বুঝো, উল্টাই যদি তুমি বুঝবা, আর উল্টাই যদি প্রথমবার করে ফেলো, ওইটাই যদি রেজাল্ট চলে আসে তাহলে তুমি বুঝবাই, তাহলে আর এটা লাগবে না। তুমি যদি একভাবে না বুঝো আরেকভাবে যাবা, আর ওইভাবে যদি প্রথমবার করো তাহলে তুমি বুঝেই যাবে যে কোনটা অবশ্য থাকবে, তাহলে তার এইভাবে উল্টাই করা লাগবে না। তোমার যেটা ভালো হয়, তুমি একবার করে যদি রেজাল্ট বুঝো একবারে লিখে দিবা, যদি উল্টাই দিয়ে বুঝো উল্টাই দিবা, দুইবার করবা, কোনো সমস্যা নেই, এখানে মার্কস কাটবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন দেখো, এটা তোমাদের কাছে যে শীটটা আছে সেই শীটের 12 নং উদ্দীপক 12। আচ্ছা ক্লাসে এটা শীটটা দেওয়া হয়েছিল, আর যদি শীটটা নাও দেওয়া হয়ে থাকে অসুবিধা নেই, প্রশ্নটা উঠিয়ে নিলেই হবে। বলা আছে যে একটা পাত্রে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, দুঃখিত। তাহলে একটা পাত্রে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর একটা পাত্রে দেওয়া আছে HCl, দুটোই 100 ml, দুটোই 10 গ্রাম। এই জায়গায় কিন্তু আরো মুশকিল যে দুটোই 10 গ্রাম দেওয়া আছে, তাহলে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে, তাই না? আমরা একটু এটা সলভ করি। সলভ হচ্ছে একইভাবে, তুমি আগে বলছি লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য তোমাকে অবশ্যই বিক্রিয়া করে দেখতে হবে। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে তুমি বিক্রিয়া করাবো হচ্ছে HCl। এখন এখান থেকে কি তৈরি হবে এটাই অনেকে বোঝে না, মানে একটা বিক্রিয়ার রেজাল্ট কি হইতে পারে এটাই আমরা অনেকে বুঝি না। একান্ত যদি না বোঝো তাহলে একটা সহজ উপায় বলি, একটু পজিটিভ নেগেটিভ খুঁজে বের করার ট্রাই করবো। যেমন ধরো এই বিক্রিয়কটার মধ্যে পজিটিভকে পটাশিয়াম পজিটিভ, এটা যেহেতু ধাতু, আর নেগেটিভকে OH, আর এই বিক্রিয়কটার মধ্যে পজিটিভকে হাইড্রোজেন, নেগেটিভকে ক্লোরিন। আর তাও যদি না বোঝো তাহলে মনে রাখবে প্রথম অংশ পজিটিভ হয়, সেকেন্ড অংশ নেগেটিভ হয় সব সময়, যদি সমযোজী যৌগের বিক্রিয়াগুলো না হয়, তাহলে পজিটিভ নেগেটিভ খুঁজে বের করা সহজ হবে। আচ্ছা যাই হোক, তুমি না পারলে এখন তো এই উপায়ে ট্রাই করে দেখতে পারো। এখন তাহলে নিয়মটা কি, এই অংশের পজিটিভের সাথে ওইটার নেগেটিভ বসাই দিবা, এটার পজিটিভের সাথে এটা নেগেটিভ বসাই দিবা, তার মানে পটাশিয়াম ক্লোরাইড বানাই দিবা। দুইটা মৌলেরই যোজনী এক, যোজনীর ক্লাস আমরা পঞ্চম অধ্যায়ে করেছি, আশা করি এগুলো নিয়ে বোঝো। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এখানে যোজনী বিনিময় করার দরকার নেই, দুটোরই সেম যোজনী। আর এটা আছে কি OH আর আছে H, তাহলে দুটো মিলে কি H2 পানি, H2 পানি। এখন এবার আমরা দেখবো যে কোনটা কত গ্রাম এখানে ব্যবহৃত হয়েছে। যেমন এখানে পটাশিয়াম ব্যবহৃত হয়েছে কত গ্রাম, পটাশিয়ামের ভর কত 39, পটাশিয়ামের ভর 39। এর সাথে ব্যবহৃত হচ্ছে অক্সিজেনের ভর 16, এর সাথে ব্যবহৃত হচ্ছে হাইড্রোজেনের ভর 1, তাহলে 39 আর 41 আর 16 কত 56, তার মানে এখানে টোটাল 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়েছে। আর HCl ব্যবহৃত হচ্ছে হাইড্রোজেনের ভর 1 আর ক্লোরিনের ভর 35.5,
সব মিলিয়ে 36.5 গ্রাম। আমি আগেও বলছি কয়েকটা মোলের ভর কিন্তু খুবই জানা জরুরি, এগুলো জেনে নিতে হবে, তারপরে এটা করতে হবে। তাহলে এখানে ক্লোরিনের ভর 35.5 আর এইরো 1, টোটাল 36.5 গ্রাম। এবার নিজেরা ট্রাই করো। 56 গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সাথে, 10 গ্রাম বিক্রি করবে কত গ্রামের সাথে। হ্যাঁ, তাহলে এভাবে লিখতে হবে 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 36.5 গ্রাম HCl এর সাথে, তাই না? এই বিক্রিয়া থেকে তো তাই দেখা যায়, তুমি বিক্রিয়া থেকে যা দেখা যায় তাই লিখবা, তাহলে লিমিটিং বিক্রিয়া বের করা সহজ হবে। তাহলে 1 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 36.5 ডিভাইডেড বাই 56। অতএব প্রশ্নে আছে কত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখো 10 গ্রাম। তাহলে 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 36.5 into 10 divided by 56 equal 6.517। এখন বলো 6.517 গ্রাম HCl, তাই না? এর সাথে HCl এর সাথে, তাহলে দেখো এখানে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড 10 গ্রাম শেষ, কিন্তু HCl শেষ হচ্ছে কত? 6.517। এবার তুমি প্রশ্ন খেয়াল করো, HCl দেয়া ছিল 10, তোমার শেষ হচ্ছে 6.5। তো তুমি বুঝতেই পারতেছো এখানে আর উল্টে না করলেও বোঝা যায় যে এখানে এটা 6.5 গ্রাম শেষ হয়েছে, কিন্তু প্রশ্নে দেয়া আছে 10 গ্রাম। তো প্রশ্ন অনেক বেশি দেয়া আছে, ওটা অবশিষ্ট থেকে যাবে, তাহলে এখানে 10 গ্রাম HCl দেয়া আছে, কিন্তু আমার HCl শেষ হচ্ছে 6.5 গ্রাম। আর এদিকে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড 10 গ্রামে শেষ হয়ে যাচ্ছে, এটা পুরোটাই শেষ, কিন্তু ওটা 6.5 হয়েছে। তাহলে বলা যায় যে HCl অবশিষ্ট থাকে ওই যে 10 গ্রাম দেয়া ছিল, সেখান থেকে তোমার ব্যবহৃত হয়েছে 6.517 গ্রাম, তাহলে অবশিষ্ট থাকছে 3.483 গ্রাম। সো যেটা অবশিষ্ট থাকছে সেটা তো আর লিমিটিং বিক্রিয়ক হচ্ছে না, তাহলে বিপরীতটা লিমিটিং বিক্রিয়ক হবে। যেটা HCl অবশিষ্ট আছে তাহলে লিমিটিং বিক্রিয়ক হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা আগে শেষ হয়ে গেছে। প্রশ্ন যেভাবে আসবে আমি সেভাবে অ্যান্সার করব। যদি আসে লিমিটিং বিক্রিয়ক কোনটা, তাহলে আমার যেটা অবশিষ্ট আছে সেটা দিলে তো আর হবে না, তার বিপরীতটা দিতে হবে, যেটা শেষ হয়ে গেছে সেটা বলতে হবে। অতএব পটাশিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট না থাকায় এটি লিমিটিং বিক্রিয়ক হবে। আচ্ছা, সতর্কতা হচ্ছে আমরা এই বিক্রিয়াটা করার সময় আমরা কিন্তু ডিরেক্ট এই মৌলটার নিচে বা যৌগটার নিচেই আমরা লিখে দিয়েছি 39, 16, 1। কিন্তু অনেক স্যাররা এটাকে পছন্দ করেন না, অনেক স্যাররা বলেন যে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম, কত মোল আছে, এখানে 1 মোল আছে, তো 1 মোলের ভর কত হয় তোমার লিখতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড 1 মোল, দেন 1 মোল মানে হচ্ছে 39 প্লাস 16 প্লাস 56 গ্রাম, এভাবে লিখতে হবে। আবার এটা লিখতে হবে এটাও 1 মোল, তাহলে 1 মোল মানে হলো এটার ভর হলো 1 প্লাস 30, একটু আগে যে আমরা করেছিলাম ওটার মতো করে 1 মোল মানে এত গ্রাম। এরপর তুমি লিখবা এত গ্রাম বিক্রি করে এত গ্রামের সাথে, ওইভাবে মোল আকারে অনেকে লিখতে বলে। আর এটা সমতা করে নিয়ে কেন, এটা সমতা করা আছে, দেখো এটা সমতা করা আছে। প্রশ্নের তীরের দিকে, এই তীরের বাম দিকে দেখো পটাশিয়াম একটা, ডান দিকেও পটাশিয়াম একটা। হ্যাঁ, তীরের বাম দিকে দেখো হাইড্রোজেন একটা আর একটা দুইটা, হাইড্রোজেন দেখো দুইটা মোট, ডান দিকেও দেখো দুইটা, অক্সিজেন দেখো একটা, ওইখানেও দেখো একটা, ক্লোরিন একটা। সো এটা সমতা করা ছিল, এখানে সমতা করা হয়নি। যেটা করা থাকবে সেটা তো আর করার দরকার নেই। ওকে, তাহলে এটা লিমিটিং বিক্রিয়ক হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো লিমিটিং বিক্রিয়ক করতে হবে, এই প্রশ্নের অ্যান্সার আমি মনে করি তোমরা দিতে পারবা। আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন দেখব। প্রশ্নটা দেখো, 150 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করার জন্য 2 গ্রাম হাইড্রোজেনকে 140 গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করানো হলো, বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। এটা একটা টেকনিক্যাল কোশ্চেন, এটা স্যাররা দিয়ে থাকেন, কিন্তু স্টুডেন্টরা বোঝেই না যে এই টপিকটা, এটা কোন টপিক দিয়ে প্রশ্ন আসছে।
বলছে কি বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি না, এখানে কিন্তু বলে নাই বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। সো কোশ্চেনটা টেকনিক্যাল এবং ঘুরানো, স্টুডেন্টরা ধরতে পারে না। এটা স্যারদের একটা পছন্দের কোশ্চেন হচ্ছে এটা, যে বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। এখন তুমি এই প্রশ্নটা বাদ দাও, আগে তুমি একটা নর্মাল থিং চিন্তা করো, সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় যে ধরো আমি তোমাকে একটা জগে বা একটা পাত্রে কিছু পানি দিলাম, পানি দিলাম মনে করো বিশাল, মনে করো পানি দিলাম আমি 4-5 লিটার, আর এইটুকু একটু চিনি দিলাম, অল্প 100 গ্রাম চিনি দিলাম, চিনি দিয়ে বললাম তুমি শরবত বানাও। এখন অঙ্ক না পারলেও এই জিনিসটা সবার মাথায় আসা উচিত বা সবাই জানে। আমি যদি তোমাকে এইটুক চিনি দিয়ে, অল্প একটু চিনি দিয়ে অনেকগুলো পানি দিয়ে তারপর যদি বলি যে শরবতটা ভালো হলো না কেন, অ্যান্সার বলো। প্রত্যাশিত পরিমাণ শরবত বা আমি যতটুকু আশা করেছিলাম শরবতটা যতটুকু মিষ্টি হবে ততটুকু কেন হইল না, তোমার অ্যান্সার কী হবে? স্যার এখানে তো মানে চিনি কম ছিল, এখানে আমার কি দোষ, তাই না? আবার যদি মানে সেইমভাবে তুমি যদি চিন্তা করো, তোমাকে অনেকগুলো পানি দেওয়ার পর সেখানে যদি তোমাকে অল্প একটু লেবু দিয়ে তারপর শরবত বানাইতে বলি, আর তারপর যদি আবার লাস্টে বলি যে এই লেবুর শরবতটি প্রত্যাশিত পরিমাণ ভালো হইল না কেন, তোমার অ্যান্সার কি? লেবু কম ছিল তাই। এখানেও এক্স্যাক্টলি তাই। এখানে বলছে 150 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি তৈরি করতে চাই, মানে আমি এতটুকু শরবত তৈরি করতে চাই। তাহলে ওইটাকে থিঙ্ক করো যে এতটুকু আমার এতটুকু হচ্ছে আমার উৎপাদ হবে, এটা আমি তৈরি করতে চাই। এটা তৈরি করার জন্য ওই যে অল্প একটু চিনি নিয়েছিলাম আর অনেকগুলো পানি নিয়েছিলাম, ওইরকম একটা ঘটনা এখানে ঘটছে। দেখো 2 গ্রাম হাইড্রোজেনকে 140 গ্রাম ক্লোরিনের মধ্যে চালনা করছি, কি একটা কাহিনী। দেখো 140 গ্রাম ক্লোরিন মানে অনেক, সেটার মধ্যে আমি যদি 2 গ্রাম হাইড্রোজেন দিই তাহলে কি মনে হয় যে হাইড্রোজেন অনেক কম ছিল? এখন প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা এটা বলছে। তো তোমার অ্যান্সার হবে, দেখতে হবে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। যদি লিমিটিং বিক্রিয়ক তুমি বের করতে পারো, যেটা শেষ হয়ে গেছে আগে সেটা যদি বের করতে পারো, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে আমি এই এতটুকু হাইড্রোজেন দিয়ে আমি আমার প্রত্যাশিত 150 গ্রাম আমি কীভাবে তৈরি করবো, তো সম্ভব না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি না। এই প্রশ্নের ইনডিরেক্ট আনসার হচ্ছে যে আমি আগে লিমিটিং বিক্রিয়ক বের করব, বের করে আমি দেখবো যে কোনটা শর্ট আছে, যেটা শেষ হয়ে যাবে সেটা লিমিটিং না, তো যেটা শর্ট আছে। তো তুমি বলো একটা জিনিস যদি শর্ট থাকে সেটা দিয়ে কি অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে, ভালো উৎপাদ পাওয়া যাবে? যাবে না। সেজন্য প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি না এই বিষয়টা ডিপেন্ড করবে যারা বিক্রিয়ক আছে তারা পর্যাপ্ত আছে কিনা, নাকি লিমিটিং আছে। যদি লিমিটিং থাকে তাহলে তো প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। সুতরাং এই প্রশ্নটা স্যারদের পছন্দের প্রশ্ন, কিন্তু পছন্দের প্রশ্ন হইলেও ঘাবড়ানো যাবে না। এটাতে তোমার লিমিটিং বিক্রিয়ক বের করো, দেন তুমি বলতে পারবে যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। দেখো আমি তোমাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস নিয়েছিলাম আর নিয়েছিলাম কি ক্লোরিন গ্যাস। এই যে কি নিয়েছিলাম, 2 গ্রাম হাইড্রোজেনকে 140 গ্রাম ক্লোরিনের মধ্যে চালনা করলাম। তাহলে আমি এই হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করাবো। তোমরা জানো হাইড্রোজেন এবং ক্লোরিন হচ্ছে গ্যাসীয় পরমাণু, এদেরকে সবসময় H2Cl2O2 এই প্যাটার্নে লিখতে হয়। তাই H2 প্লাস ক্লোরিন এভাবে বিক্রিয়া করা হয়। এখন হাইড্রোজেন আর ক্লোরিন এই দুটো বিক্রিয়া করতেছে, তো তাহলে তুমি হাইড্রোজেন আর ক্লোরিন HCl বানাই নিবা। হাইড্রোজেন আর ক্লোরিনকে পাশাপাশি রাখবা, দুজনেরই যোজনী সেম, অতএব এখানে আর কিছু করা লাগবে না, যোজনী দুজনেরই এক। তাহলে এখানে আর যোজনী বিনিময় করার দরকার নেই, এরকমই থাকবে। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে সমতা করতে হবে। দেখো এখানে 2টা হাইড্রোজেন, কিন্তু এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। এই জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে সমতা করতে হবে, মানে এখানে তুমি 2 দ্বারা গুণ দাও। 2 দ্বারা গুণ দিলে তুমি দেখবে যে এখানে হাইড্রোজেন 2টা হয়েছে, ক্লোরিনও 2টা হয়ে গেছে। হ্যাঁ, সমতা হয়ে গেছে। এখন তুমি দেখো হাইড্রোজেনের ভর কত, সবাই জানো হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে 1। হাইড্রোজেন আছে এখানে কয়টা, 2টা। তাহলে 2টা হাইড্রোজেনের ভর হচ্ছে, তুমি ওইভাবে লিখতে পারো চাইলে, হাইড্রোজেন হচ্ছে এখানে হাইড্রোজেন হচ্ছে 1 মোল। 1 মোল বুঝলাম কিভাবে, 1 মোল বুঝলাম হলে 1 মোল না বুঝলে 1 অণু এটা বুঝো, এটার পিছনে 1 আছে। দেখো এটার এখানে 1 আছে, তাহলে দুটোই 1 মোল। তাহলে 1 মোল যদি হয়
হাইড্রোজেনের ভর কত 1, কিন্তু হাইড্রোজেন অনমোল হোক, কিন্তু হাইড্রোজেন আছে দুইটা পরমাণু, দুইটা, তাহলে 2 দিয়ে গুণ দাও, হাইড্রোজেনের ভর 1, হাইড্রোজেন আছে যেহেতু দুইটা, তাহলে 2 দিয়ে গুণ দিলাম, এখানে হয়ে যাবে 2। আর যদি এখানে 2 মোল হইতো, 2 মোল যদি হইতো, তাহলে এখানে 2 দিয়ে গুণ 4 হইতো, 1 * 4 হইতো, 4টা হাইড্রোজেন হইতো। তাহলে এখানে যেহেতু 1 আছে, তাহলে 1 মোল, তাহলে হাইড্রোজেনের ভর 1, এটা তাহলে ব্যাপার না। হাইড্রোজেন দুইটা আছে যেন 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, পিছনে 3 থাকলে 3 দিয়ে 6টা হাইড্রোজেন হয়ে যেত, তাহলে 1 * 6 দিয়ে দিতাম। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 2 গ্রাম। আর ক্লোরিন, ক্লোরিন সেটাও 1 মোল। এক একটা ক্লোরিনের ভর হচ্ছে 35.5, এক একটা ক্লোরিনের ভর হচ্ছে 35.5। ক্লোরিন আছে এখানে দুইটা, দেখো Cl2 দুইটা আছে, তাহলে 35.5 * 2 ইকুয়াল 71 গ্রাম। এবার বলো তো 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে কার সাথে? 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে 71 গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে অবশ্য 2 গ্রামই আছে, তাহলে তার অঙ্ক করাও লাগতেছে না, খুবই সহজ। হাইড্রোজেন যখন 2 গ্রাম শেষ হবে, এই যে 2 গ্রাম বিক্রিয়া করতেছে কার সাথে? 71 গ্রাম। এখানে তুমি যদি তোমার বোঝার সুবিধার্থে লিখে রাখো যে এইটা এখানে 2 গ্রাম আছে আর এটা আছে 71 গ্রাম, তো বোঝাই যাচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন যখন শেষ হবে তখন ক্লোরিন শেষ হবে কত? 71 গ্রাম। আর প্রশ্নে ক্লোরিন দেওয়া আছে দেখো 140 গ্রাম, তার মানে ক্লোরিন অনেক বেশি আছে, অবশিষ্ট আছে ক্লোরিন। ক্লোরিন অবশিষ্ট থাকবে, ক্লোরিন শেষ হবে 71 গ্রাম, কিন্তু অবশিষ্ট থাকবে অনেক বেশি। ক্লোরিন অবশিষ্ট থাকবে 140 থেকে 71 বিয়োগ দিয়ে দেবো। এখানে অঙ্ক করা লাগবে না, এই জন্য যে আমার যতটুকু হাইড্রোজেন বিক্রিয়া করতেছে ততটুকু কি প্রশ্নে দেয়া, তাহলে আর বিক্রিয়া করে লাভ কি? 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে 71 গ্রামের সাথে, তাহলে এই 2 গ্রাম বিক্রিয়া করতেছে 71 গ্রামের সাথে, তাহলে ক্লোরিন অবশিষ্ট থাকতেছে অনেক বেশি, 140 - 71 যা আছে ওইটাই অবশিষ্ট থাকবে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কে? আমরা এখানে লিখব 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে 71 গ্রাম ক্লোরিন এর সাথে। আচ্ছা, এখানে যদি 5 দেওয়া থাকতো 5, তাহলে আমরা লিখতাম যে 1 গ্রাম বিক্রিয়া করবে কত সাথে আর 5 গ্রাম বিক্রিয়া করবে কত সাথে। কিন্তু আমরা আসেই এখানে দুই, এখন আর তো কিছু লেখাই লাগবে না। তাহলে 2 গ্রাম বিক্রিয়া করবে 71 গ্রামের সাথে, তাহলে ক্লোরিন অবশিষ্ট থাকবে কতটুকু? ক্লোরিন অবশিষ্ট থাকবে, ক্লোরিন অবশিষ্ট থাকবে 140 গ্রাম থেকে তুমি 71 মাইনাস করো, তাহলে রেজাল্ট হবে 9, আর এখানে হচ্ছে 28 থেকে 14 হলো 6, এত গ্রাম অবশিষ্ট নাই। অবশিষ্ট নাই হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক। এখন যেটা লিমিটিং বিক্রিয়ক সেইটা থেকে তুমি আসলে কতটুকু উৎপাদ পাও ওইটাই তোমার মূল রেজাল্ট। ওইটা থেকে তোমার তোমার যেটা এক্সট্রা আছে সেটা থেকে তো অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে, এক্সট্রা যেটা আছে সেটা থেকে তো সর্বদা অনেক ভালো হবে। তোমার যদি বলি যে ওই যে একটু আগে বলছিলাম যে চিনি আর পানি দিলাম, পানি অনেক বেশি আছে চিনি অনেক কম, তাহলে ভালো রেজাল্ট পাওয়া গেল না কেন? চিনি কম এই জন্য। পানি তো অনেক আছে, ওইটা নিয়ে তো আর ঝামেলা নেই, পানি নিয়ে তো আর আমার সমস্যা নেই। এখানেও তাই, ক্লোরিন এখানে অনেক আছে, ক্লোরিন অবশিষ্ট আছে, ক্লোরিন দিয়ে পর্যাপ্ত প্রোডাক্ট পাওয়া যাবে, কিন্তু যেটা শেষ হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক সেটা দিয়ে আমি কতটুকু উৎপাদ পাবো। তুমি তাহলে এখন কি করবা? এখন ক্লোরিনের হিসাবটা বাদ দিও, তোমার হাইড্রোজেন থেকে কতটুকু পাও সেই জায়গা দেখো। এখন দেখো, তাহলে আমরা বুঝলাম কি লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন, ওকে, এইটুকু আগে বের করে নিবা। লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন এইটুকু বের করে নিবা, হ্যাঁ? তাহলে লিমিটিং হাইড্রোজেন এইটুকু বের করে নিবা, লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন। এখন দেখো এখানে HCl এর দিকে তাকাও, HCl এর ভরটা একটু বের করো। হাইড্রোজেনের ভর 1, ক্লোরিনের ভর হলো 35.5, আর পিছনে আবার 2 দ্বারা গুণ করা আছে, তাহলে তুমি পাবা মোট 36.5, আর পিছনে 2 দ্বারা গুণ করা আছে, তাহলে মোট 73 গ্রাম পাবা এখানে, তাই না? সো এই দেখো, আমি 2 গ্রাম হাইড্রোজেন থেকে সর্বোচ্চ 73 গ্রাম HCl পাবো, তাই না? বলো 2 গ্রাম হাইড্রোজেন থেকে সর্বোচ্চ 73 গ্রাম HCl পাবো। আর বিক্রিয়া থেকে মনে হইতেছে এই দেখো, বিক্রিয়া আমি এখানে কত গ্রাম এটা তো বের করে নিছি, এখানে কত গ্রাম এটাও আমি বের করে নিছি, এটাও আমি একটু বের করে নিলাম। তাহলে এখান থেকে দেখা যায় যে 2 গ্রাম হাইড্রোজেন যদি আমি নেই, তাহলে 73 গ্রাম আমি
HCl পাবো। তো প্রশ্নে কত গ্রাম হাইড্রোজেন নিচ্ছে? 2 গ্রাম নিচ্ছে। তো 2 গ্রাম হাইড্রোজেন থেকে তুমি সর্বোচ্চ HCl পাবো হচ্ছে 73 গ্রাম। এখন এবার প্রশ্নের দিকে থাকো। আমি 150 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করার জন্য এই কাহিনী ঘটাইছি। তাহলে আমি তো 2 গ্রাম নিয়েছিলাম, 2 গ্রাম থেকে আমি পাচ্ছি কত? 73 গ্রাম। তো 150 গ্রাম তো পাচ্ছি না। তাহলে তোমার প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা? তুমি বলবো প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না, কারণ আমি এখানে কম নিছি। হ্যাঁ, এটা লিমিটিং বিক্রিয়ক ছিল, এই কারণে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। একটা কম থাকলে তো রেজাল্ট ভালো পাওয়া যাবে না। তাহলে তোমার লিখতে হবে যে এটা লিখতে হবে এটা। আবার বললো না যে স্যার এটা দিয়ে করি যে 71 গ্রাম ক্লোরিন থেকে আমরা পাবো 73 গ্রাম। তাহলে 1 গ্রাম ক্লোরিন থেকে কত পাবো, আর 140 গ্রাম ক্লোরিন থেকে কত পাবো? তাহলে তুমি অনেক পাবা। হ্যাঁ, অনেক পাবে। কেন? এই দেখো, 71 গ্রাম ক্লোরিন থেকে তুমি পাবা 73 গ্রাম HCl। 1 গ্রাম থেকে কত পাবা? 73/71। আর ওই 140 গ্রাম ক্লোরিন থেকে তুমি মূল রেজাল্ট পাবা, এই প্রোডাক্টটা পাবা কত গ্রাম? 73 ইনটু 71, 73 ইনটু 140 ডিভাইডেড বাই 71। তাহলে এর রেজাল্ট হচ্ছে 143.943। এখন প্রশ্ন হচ্ছে তুমি তাও পাচ্ছ না, সেটা দিয়েও 150 গ্রাম পাচ্ছ না। তো সেটা দিয়ে না পাইলেও আমি এইটুকু নিব না। এইটুকু আমি নিব না কেন? কারণ হলো আমার এই বিক্রিয়ায় এখানে ক্লোরিন অবশিষ্ট ছিল আর হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক। যেটা লিমিটিং বিক্রিয়ক সেইটা থেকে আমি কতটুকু পাবো, এটাই আমার মূল রেজাল্ট। যেটা এক্সট্রা আছে, এক্সট্রা জিনিস তো বিক্রিয়াই কারোর সাথে করবে না, তাহলে ওটার হিসাব নিয়ে লাভ কি? বুঝতে পারছো? ওই যে আমি শূন্য দিয়ে উদাহরণ দিছিলাম, একজনের শূন্য আছে 10 জন, একজনের শূন্য আছে 6 জন। এখন 10 জনের সাথে 6 জন যদি যুদ্ধ করে, তো একজনের 6 জন মরে গেল, ওনারও 6 জন মরে গেল, 2 জনের 6 জন মরে গেল। আর এই যে 4 জন রয়ে গেল, এই 4 জন কার সাথে যুদ্ধ করবে? ওই 4 জনের হিসাব নিয়ে লাভ আছে? যেটা এক্সট্রা রয়ে গেছে সেটার হিসাব নিয়ে তো লাভ নেই। ওইটা তো কারোর সাথে যুদ্ধই করতে পারবে না, কারণ ওদিকে তো শেষ, 6 জন মরে গেছে, এই জায়গায় এদিকেও 6 জন মরে গেছে। ওই 4 জন কার সাথে যুদ্ধ করবে? ওইটা নিয়ে লাভ নেই। তাহলে আমার যেটা অতিরিক্ত থাকবে সেটার হিসাব আমি নিব না, আমি নিব যেটা লিমিটিং বিক্রিয়ক, সেটা থেকে কতটুকু প্রোডাক্ট পাচ্ছি। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন থেকে আমি প্রোডাক্ট পাচ্ছি হচ্ছে 73 গ্রাম। তাহলে তুমি লিখবা 2 গ্রাম হাইড্রোজেন থেকে HCl পাবো, HCl পাওয়া যায় 73 গ্রাম। তাহলে আমার প্রশ্ন বলছে কি 150 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড আমি তৈরি করতে চাই, সেটা আমার প্রত্যাশিত উৎপাদ, সেটা আমি পেয়েছি কিনা? পাইনি। তাহলে লিখবো যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না, কারণ হাইড্রোজেন শর্ট ছিল, হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়া ছিল, সরি। আচ্ছা, তাহলে লিখতে হবে অতএব প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না, প্রত্যাশিত উৎপাদ 150 গ্রাম HCl পাওয়া যাবে না। ঠিক আছে, আমার এটা 150 গ্রাম পেতে চাইছিলাম, তো এটা পাওয়া যাবে না, কারণ কি? কারণ পর্যাপ্ত হাইড্রোজেন বিক্রিয়ক হিসেবে নেই, বা বিক্রিয়ক হিসেবে পর্যাপ্ত হাইড্রোজেন নেওয়া হয়নি, পর্যাপ্ত হাইড্রোজেন ছিল না। ওকে, যেটা লেখুন। সো এই দুইটা প্যাটার্নের বাইরে সাধারণত প্রশ্ন আসে না। একটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কোনটা, আর একটা হচ্ছে উল্টাটাও আসতে পারে যে কোনটা অবশিষ্ট রইল, আর দ্বিতীয় প্যাটার্ন হলো প্রত্যাশিত উৎপাদ পাবো কিনা। তো একটা কথা মাথায় রাখবো, প্রত্যাশিত উৎপাদ পাবো কিনা এটা বোঝার জন্য আমাকে লিমিটিং করতে হবে। আগে লিমিটিং করে দেন দেখতে হবে যে এইটা থেকে আমি কতখানি উৎপাদ পাবো, সেটা আমার প্রত্যাশিত উৎপাদ হবে কিনা। আচ্ছা, আর একটা টপিক আমাদের বাকি আছে, এই লিমিটিং বিক্রিয়ক টপিকটা আশা করি বুঝতে পারছো। আর পরের টপিক হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। মানে হলো এটার আর একটা অর্থ আছে, সেটা হলো উৎপাদটি কত পার্সেন্ট বিশুদ্ধ। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়, এটা আর একটা অর্থ হচ্ছে উৎপাদটি কত পার্সেন্ট বিশুদ্ধ।
এটার উল্টা প্রশ্ন করা যায়, উৎপাদে ভেজালের পরিমাণ কত। ধরো তুমি উৎপাদের বিশুদ্ধতার পরিমাণ বের করলো 60%, তাহলে ভেজালের পরিমাণ বিপরীতটা 40%, এরকম। আচ্ছা, তাহলে এই টপিক থেকে প্রশ্ন তেমন একটা আসে না, কিন্তু কি একটা প্রশ্নই আসার মতো আছে এবং ওইটাই বারবার আসে, সেই প্রশ্নটা আমি বলবো। তবে এই টপিকটা একটু মনে রেখো, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়, মানে উৎপাদটি কত পার্সেন্ট বিশুদ্ধ, এই প্রশ্নটা একটু খেয়াল রেখো। আর এর আগে কিন্তু আরেকটা টপিক পড়েছিলাম, যৌগে মৌলের শতকরা সংযুতি নির্ণয়, সেই টপিকটা ভিন্ন, আর এই টপিকটা কিন্তু আবার আলাদা। উৎপাদটি কত পার্সেন্ট বিশুদ্ধ আর যৌগে মৌলের শতকরা সংযুতি, ওই টপিক আলাদা। ওকে, সেই টপিকের অঙ্ক করা আছে তাই এই টপিকটা দেখিয়ে হবে। উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। ওকে, এর সূত্র দেখো। সূত্র হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ সমান বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ ডিভাইডেড বাই হিসেবকৃত উৎপাদ ইনটু 100। এই হচ্ছে সূত্র। আচ্ছা, সূত্রটা আশা করি বোঝো নাই, সূত্রটা অঙ্ক করতে গেলে বুঝে যাওয়া, সমস্যা নেই, একটু ওয়েট করো। এখন এখান থেকে প্রশ্ন কি আসে দেখো, প্রশ্ন একটাই আসে, সেটা হচ্ছে এই একটা কথা একটু বলে রাখি, পৃথিবীতে কোনো কিছুই আসলে শতভাগ বিশুদ্ধ না। সবচেয়ে বিশুদ্ধ পদার্থ যেটা, সেটার নাম হলো অ্যানালার। সবচেয়ে বিশুদ্ধ পদার্থের নাম কি বললাম একটু মনে রেখো, সবচেয়ে বিশুদ্ধ পদার্থ অ্যানালার। অ্যানালার এটাই 99.5% বিশুদ্ধ। তাহলে কি বোঝা গেল, যেই পদার্থটা সবচেয়ে বেশি বিশুদ্ধ, যাকে অ্যানালার বলি, সেটা বিশুদ্ধতাই 99.5। তার মানে কোনো কিছুই শতভাগ বিশুদ্ধ না। তো অসুবিধা নেই, আমরা দেখি কি অঙ্ক আসে এখন এখান থেকে। আচ্ছা, এবার দেখো, এই প্রশ্নটাই বারবার আমি দিতে দেখছি, তাছাড়াও অন্য প্রশ্ন আসলে তুমি পারবার বলে দিচ্ছি, অসুবিধা নেই। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। উৎপাদটির শতকরা পরিমাণ কত, অথবা উৎপাদটিতে বিশুদ্ধতার পরিমাণ কত, অথবা উৎপাদটিতে ভেজালের পরিমাণ কত, অথবা উৎপাদটি অ্যানালার গ্রেডের কিনা। এই চারটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন দিয়ে থাকে, একই উদ্দীপক কিন্তু চারটা প্রশ্নের যে কোনো একটা দিয়ে থাকে। আমরা এখন এই সূত্রটা একটু মনে রাখবো। সূত্র কি, বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ ডিভাইড বাই হিসেবকৃত উৎপাদ ইনটু 100। আচ্ছা, একটা কথা বলি শোনো, সেটা হচ্ছে ধরো একজন চুনের ব্যবসায়ী, এই যে এটা কিন্তু চুনপাথর, হ্যাঁ, এই চুনপাথর। এখন যিনি চুনপাথর ভাঙলে কিন্তু চুন পাওয়া যায়, এটা আমরা সবাই জানি, চুনপাথর ভাঙলে চুন পাওয়া যায়। এখন একজন ব্যবসায়ী ধরো 80 গ্রাম বা 80 কেজি, চিন্তা করো, গ্রাম চিন্তা করো না, 80 কেজি চুনপাথর কিনে নিয়ে আসছে। আইনা উনি এটার তাপ দিচ্ছে, তাপ দিলে এটা দেখে চুন বের হবে। উনি দেখলো যে 39 কেজি চুন পাইছে। এখন উনি মাথায় হাত দিয়ে বললো যে আসলে আমি যে 80 কেজি কিনলাম, এখান থেকে পাইলাম 39 কেজি চুন। আসলে কি আমি 39 পাওয়ার কথা, নাকি ভেজাল ছিল? আমি যদি আর একটু বেশি হতো পাইতে পারতাম, আমি তো 45 কেজি পাইলে ভালো হতো। তাই ওনার কোশ্চেন জাগলো যে ধরো 80 কেজি চুনাপাথর আমি কিনে আনলাম, তাহলে আমি 39 কেজি কেন পাইলাম? আমার এখানে আরো বেশি পাওয়ার কথা ছিল কিনা, এটা জানার জন্যই মূলত আমরা দেখি যে বিশুদ্ধতার পরিমাণ কত। আমরা কিন্তু 22 ক্যারেট স্বর্ণ, 21 ক্যারেট স্বর্ণ, 20 ক্যারেট স্বর্ণ, এগুলোর মধ্যে আমরা জানি যে 22 ক্যারেট স্বর্ণ বেশিরভাগ বিশুদ্ধ, আর হচ্ছে অন্য যেগুলো আছে 20 বা 19 ক্যারেট, 18 ক্যারেট, এগুলোতে কিন্তু বিশুদ্ধতার পরিমাণ অত বেশি থাকে না, ভেজাল থাকে। সো এখন তোমার যদি প্রশ্ন আসে যে কত পার্সেন্ট বিশুদ্ধতা, এই স্বর্ণটা বা গোল্ডটা কতটুকু বিশুদ্ধ, এটা যদি তুমি জানতে চাও, তাহলে কিন্তু তোমার এই সূত্র দিয়ে বের করে দেবে। হ্যাঁ, এই সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে আমরা একটু হিসাবে আসি।
তাহলে এই অঙ্কটা বুঝতে পারবো। দেখো এবার আচ্ছা এগুলো মুসলিম এগুলো তো তুমি বুঝতে পারবো, অসুবিধা নেই। দেখো এটাও বুঝতে পারবো, সুতরাং মনে রেখো অ্যান্সার হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা তাপ দিই, প্রশ্ন কি বলছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে 39 গ্রাম চুন পাওয়া যায়। তো আমি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলাম, এই যে হিট দিলাম, হিট দিলে আমি কি পাবো, এটা ভাঙাবো, এটা ভাঙাই তুমি পাওয়া হলো ক্যালসিয়াম অক্সাইড আর পাওয়া হলো কার্বন ডাই অক্সাইড। সমাধান করা আছে, ক্যালসিয়াম এই পাশে হচ্ছে কটা, এই পাশে হচ্ছে কটা, কার্বন এই পাশে হচ্ছে কটা, এই পাশে হচ্ছে কটা, অক্সিজেন এখানে তিনটা, এই পাশে দেখো 1 আর 2 তিনটাই আছে, সমাধান করা আছে, যেমন করা লাগবে। এখন এই বিক্রিয়াটা থেকে তুমি কি দেখবে যে কত গ্রাম এখানে আছে তো বের করে নাও। ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 আর কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 3টা, তাহলে একবারে 48 লিখে দিলাম। অক্সিজেন 16 তো 3টা অক্সিজেন আছে, তাহলে 348, তাহলে 12 আর 48 60 আর 40 100 গ্রাম, মোট হলো এখানে 100 গ্রাম। 100 গ্রামকে তাপ দিলাম, তাপ দিয়ে কি পাইলাম, পাইলাম হচ্ছে 40 প্লাস 16 অক্সিজেন, তাহলে কি পাইলাম 56 গ্রাম, 56 গ্রাম চুন পাইলাম। কার্বন ডাই অক্সাইড কতটুকু পাইলাম এটা বের করার দরকার নেই, কারণ আমার প্রশ্ন তো কার্বন ডাই অক্সাইডের কথা কিছু বলেই, অতএব কার্বন ডাই অক্সাইড দরকার নেই। এখন আমি কি এখান থেকে লিখতে পারি যে 100 গ্রামকে তাপ দিলে 56 গ্রাম চুন পাওয়া যায়। 100 গ্রাম চুনাপাথর, এই যে চুনাপাথর, এটা তো চুনাপাথর, 100 গ্রাম চুনাপাথরকে তাপ দিলে আমি 56 গ্রাম চুন পাই। তাহলে 1 গ্রামকে তাপ দিলে আমি কতখানি পাইতাম, আর 80 গ্রামকে তাপ দিলে, প্রশ্নে 80 গ্রাম দেওয়া আছে দেখো, তাহলে আমি এখন এভাবে লিখতে পারি যে 100 গ্রামকে তাপ দিলে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড পাবো 56 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই, তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো 56/100। অতএব প্রশ্নের এটা নাও, এই যে 80 গ্রামকে তাপ দাও, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো 56 × 80 divided by 100 equal 44.8। 44.8। আচ্ছা দেখো তো 80 গ্রামকেই কিন্তু আমি তাপ দিলাম, 80 গ্রামকে তাপ দিলে চুন পাবো 44.8 গ্রাম, কিন্তু এই উদ্দীপকে লেখা আছে 80 গ্রামকে তাপ দিয়ে আমরা পাইলাম 39 গ্রাম। তাহলে যেখানে রিয়েলি পাওয়ার কথা, বিক্রিয়া থেকে দেখা যায় রিয়েলি পাওয়ার কথা 44 গ্রাম, আমি পাইলাম 39 গ্রাম, তাহলে ভেজাল ছিল। একেবারে সহজভাবে বোঝানো হয়েছে। দেখো এখানে 80 গ্রাম, এখানে তুমি দেখবা যে বিক্রিয়া থেকে কত গ্রাম পাওয়া যায়, বিক্রিয়া থেকে দেখলাম যে এটাকে ভাঙলে 100 গ্রামকে ভাঙলে 56 গ্রাম পাওয়া যায়, 1 গ্রামকে ভাঙলে কত পাওয়া যায়, আর প্রশ্নে দেওয়া আছে 80 গ্রাম, তাহলে আমরা 80 গ্রাম কি ভাঙলাম, তাহলে কত পেলাম 44.8। তাহলে তুমি দেখো রিয়েলি পাওয়ার কথা 44.8 গ্রাম, সেখানে ওই চোরাপাথর যিনি কিনছেন ব্যবসায়ী, উনি 80 গ্রাম কি কিনে পাইছে 39 গ্রাম, তার মানে 44 পাওয়ার কথা 39 পেয়েছে, ভেজাল আছে। তাহলে শতকরা পরিমাণ কত, উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে, সূত্রটা আমরা চলে যাই, উৎপাদের শতকরা পরিমাণ হলো দেখো কোথায় দেখো, এখানে দেখে। অতএব উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল মনে আছে সূত্রটা কি, বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদ ডিভাইডেড বাই হিসাবকৃত উৎপাদ। তাহলে প্রাপ্ত উৎপাদ ডিভাইডেড বাই হিসাবকৃত উৎপাদ, প্রাপ্ত উৎপাদ ডিভাইডেড বাই হিসাবকৃত উৎপাদ ইনটু হচ্ছে 100। তাহলে হিসাবকৃত উৎপাদ কত, তুমি হিসাব করেছো কত 44, আর বিক্রিয়া থেকে এই উদ্দীপকে বলা আছে কি পাবো কত, প্রাপ্ত কত 39। তাহলে 39 ডিভাইডেড বাই, এভাবে লেখো 39 ডিভাইডেড বাই, মনে রাখবে যে প্রাপ্ত উৎপাদ এটা কিন্তু সবসময় প্রশ্নে যেটা প্রাপ্ত থাকবে ওইটা, আর হিসাবকৃত তো আমি হিসাব করছি যেটা ওইটা,
তাহলে উৎপাদ পাওয়ার 39 পাইলাম, কিন্তু হিসাব করলাম 48 মানে 44 আর ইনটু 100, তাহলে এটার রেজাল্ট হলো 87.5 মনে হয়, 87.05, হ্যাঁ 87.05। এখন বলো তো, তাহলে এই উৎপাদটি আচ্ছা এই উৎপাদটি তাহলে কি শতভাগ বিশুদ্ধ? শতভাগ বিশুদ্ধ না, এই উৎপাদটি হচ্ছে 87% বিশুদ্ধ, 87.05% বিশুদ্ধ। এখন তুমি এই প্রশ্নটার দিকে তাকাও, প্রশ্নটা কি ছিল? আচ্ছা এই রেজাল্টের দিকে খেয়াল করো। প্রশ্নটা ছিল 80 গ্রামকে তাপ দিয়ে 39 গ্রাম পাইলাম, তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কত? আমার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে 87.05%। এখানে আমি পার্সেন্ট লিখবো না, কারণ এই জায়গায় উৎপাদের শতকরা পরিমাণ লেখা, শুধু শতকরা লেখা আছে। আমার অ্যান্সার লাস্ট হবে, অ্যান্সার হবে অতএব 87.05%। হ্যাঁ এরকম অ্যান্সারটা হবে এরকম, অতএব 87.05%। ঠিক আছে? আচ্ছা এবার লেখা আছে উৎপাদের শতকরা পরিমাণ কত, তাহলে 87.05%। বলো তো বিশুদ্ধতার পরিমাণ কত? তাহলে বিশুদ্ধতা ওইটাই তো, 87% কিন্তু বিশুদ্ধ, 87.05% বিশুদ্ধ। এবার বলছে উৎপাদটিতে ভেজালের পরিমাণ কত। একই প্রশ্নের একই উদ্দীপকের অনেকগুলো অ্যান্সার হতে পারে। দেখো 87% যদি বিশুদ্ধ হয় তাহলে ভেজালের পরিমাণ বাকি 100 থেকে মাইনাস করে দাও, 100 থেকে এই 87 মাইনাস করলেই তো ভেজাল পাওয়া যাবে 87.05, তার মানে এটা রেজাল্ট আসবে 12.95 মনে হয়, 12.95% আসবে ভেজাল। আর উৎপাদটি অ্যানালার গ্রেডের কিনা এই প্রশ্নটাও যদি হয়, ধরো উপরের এই তিনটে প্রশ্ন হয়নি, হয়েছে এটা একই উদ্দীপক, এই প্রশ্ন রয়েছে অ্যানালার কিনা। অ্যানালার কি তুমি তো জানোই যে অ্যানালার হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ পদার্থ যার বিশুদ্ধতা হচ্ছে 99.5। এটা কি 99.5% আসছে? বলো আসেনি, তাহলে এটা অ্যানালার হবে না, অ্যানালার গ্রেড বা অ্যানালার জাতীয় হবে না। তার মানে তোমার অ্যান্সার হবে অ্যানালার, উৎপাদটি অ্যানালার গ্রেডের নয়, উৎপাদটি অ্যানালার গ্রেডের নয়, উৎপাদটি অ্যানালার গ্রেডের নয়। সো এই প্রশ্নটা সহজ, এই প্রশ্নটা পরীক্ষায় কম আসে, তারপরে একটু করে রাখবা যে আসলে এটাই আসবে। এখন আরো অনেক উদ্দীপক আসতে পারে, আমি বলি তোমাকে, যে উদ্দীপকই আসুক ওখানে একটা বলা থাকবে যে আমি এত গ্রাম প্রোডাক্ট নিয়েছি, এত গ্রাম আমি উৎপাদ পাবো। হ্যাঁ এখন তুমি আবার এরকম করে হিসাব করে দেখবা যে আমি আসলেই কি 39 পাবো নাকি আমি আর একটু বেশি পাবো। যদি আমি একটু বেশি পাই তাহলে ওইটা বেশি যেটা পাবো ওইটা হলো হিসাবকৃত উৎপাদ, আর যেটা প্রশ্ন দেখা হবে সেটা হলো প্রাপ্ত উৎপাদ, ডিভাইডেড বাই হিসাবকৃত উৎপাদ দিয়ে 100 দিয়ে দিব, তাহলেই বের হয়ে যাবে শতকরা পরিমাণ কত। খুবই সহজ, এটা পারা যাবে আসলে। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে, এএমএফটি বিকার যেখানে 0.25 মোলার ঘনমাত্রা 450 মিলিলিটার পটাশিয়াম ক্রোমেট দ্রবণ আছে, অপর একটি বিকার এন যেখানে 70 গ্রাম চুনপাথর আছে। প্রশ্ন হচ্ছে এন বিকারে রক্ষিত পদার্থকে উত্তপ্ত করলে যদি 35 গ্রাম চুন পাওয়া যায়, এই যে দেখো তাহলে এন বিকারে কতটুকু ছিল? এন বিকারে ছিল অপর একটি বিকার এন বিকারে 70 গ্রাম চুনপাথর আছে। এই 70 গ্রামে রক্ষিত যে পদার্থটা এন বিকারে 70 গ্রাম, সেটাকে উত্তপ্ত করে 35 গ্রাম পাইছে। আগের প্রশ্নটা সেম, একেবারে সেম। আগের প্রশ্নে বলা ছিল যে 80 গ্রাম থেকে 39 গ্রাম পাইলাম, আর এবার বলা আছে 70 গ্রাম পদার্থ থেকে উত্তপ্ত করে 35 গ্রাম পাইলাম, তাহলে ব্যাপারটা সেম হলো। এখানে আমাদের প্রাপ্ত উৎপাদ কিন্তু 35, আর হিসাবকৃত উৎপাদ কত আমরা হিসাব করে দেখব। হ্যাঁ বলছি উৎপাদটি অ্যানালার গ্রেডের হবে কিনা। এখন 99% বিশুদ্ধ হলে তো অ্যানালার হবে, আর যদি না হয় তাহলে তো আর হবে না, 99.5% বিশুদ্ধ হবে। কোনো বই এটা আবার 95 বলছে, 95.5 হলেও অ্যানালার হয়, এটা বলছে। আচ্ছা দেখো তাহলে অ্যান্সার হচ্ছে এন বিকারে রক্ষিত পদার্থকে উত্তপ্ত করতে হবে, তাহলে এন বিকারে রক্ষিত পদার্থ হলো চুনাপাথর। এটা উত্তপ্ত করলে আমরা কি পাবো? আগের প্রশ্নটাই মানে আগের ইয়াটাই পাবো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উত্তপ্ত করলাম। ঠিক আছে, এখানে সমতা করা আছে দেখো। তো এটার ভর কত? 40
যোগ 12 যোগ অক্সিজেনের ভর 16 × 3 = 48। তাহলে এখানে আমাদের 100 গ্রাম, 100 গ্রাম থেকে এখানে আমি পাচ্ছি কত 40 যোগ 16, তাহলে কত 56 গ্রাম পাচ্ছি। তাহলে 100 গ্রাম থেকে পাচ্ছি 56 গ্রাম, 1 গ্রাম থেকে পাবো কত, আর 70 গ্রাম থেকে পাবো, তাই না? তাহলে সহজ আছে, দেখো 100 গ্রামকে উত্তপ্ত করলে পাওয়া যায়, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পাওয়া যায় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে পাওয়া যাবে, আচ্ছা পাওয়া যায় 56/100। অতএব এই যে 70 গ্রাম। আচ্ছা এখানে এম বিকার, এই প্রথম বিকারটা দেখো, এইটার কোনো ভূমিকাই নেই, প্রশ্ন এটা চাইনি, ওটা লাগবে না বা। অতএব 70 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পাবো 56 × 70 / 100 ইকুয়াল আমরা পাবো 39.2 গ্রাম। এই যে দেখো আমরা পাবো 39.2 গ্রাম, কিন্তু প্রশ্নে বলা আছে আমরা পাবো 35, তার মানে আমরা কম পেয়েছি, এটা ভেজাল ছিল। তাহলে আমাদের উৎপাদের শতকরা পরিমাণ কত, আমরা লিখব অতএব উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল প্রাপ্ত উৎপাদ ডিভাইডেড বাই হিসাবকৃত উৎপাদ ইনটু 100। ঠিক আছে, তাহলে আমরা পাবো কত, প্রাপ্ত উৎপাদ কত আমরা পেয়েছি, পাবো কত, এই যে 35 পাওয়ার কথা, প্রাপ্ত উৎপাদ 35, কিন্তু হিসাব করলাম কত 39, 35 ডিভাইডেড বাই 39.2 ইনটু 100, তাহলে এখানে রেজাল্ট আসবে 89.25। আচ্ছা তাহলে বলো তো এটা কি অ্যানালার হইলো? অ্যানালার হইলে এটা কত পার্সেন্ট বিশুদ্ধ, এটা 89% বিশুদ্ধ, কিন্তু অ্যানালার যদি হইতো তাহলে আমরা 95%, মিনিমাম 95.5% বা 99.5% আমরা বিশুদ্ধ পাইতাম। হ্যাঁ, 99.5% বিশুদ্ধ যদি না পাই তাহলে আমাদের কি হবে না, আমাদের অ্যানালার গ্রেড হবে না। লিখবো কি, অতএব উৎপাদটি অ্যানালার গ্রেডের হবে না। আচ্ছা এখানে প্রশ্নে একটু কারেকশন আছে, এখানে বিক্রিপ্তি হবে না, এখানে উৎপাদটি অ্যানালার গ্রেডের হবে কিনা এরকম প্রশ্ন, কারণ উৎপাদই সবসময় অ্যানালার গ্রেড হবে। আচ্ছা দেখো তাহলে এখানে বলতে হবে কি, তাহলে অতএব উৎপাদটি অ্যানালার গ্রেডের হবে না। সো আশা করি মনে হয় তোমরা পারবা, এরকম প্রশ্ন আসবে। লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা পরিমাণ, এই দুইটা টপিক বাকি ছিল, স্টুডেন্টদের সুবিধার্থে এই দুইটা টপিক পড়ানো হলো। আশা করি তোমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।